রিচ ড্যাড পুর ড্যাড বইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আজকের এই আলোচনা। করের ইতিহাস আর কর্পোরেশনের ক্ষমতা, এই দুটো জিনিস কিভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে। আচ্ছা, একবার ভাবুন তো, যে ট্যাক্স সিস্টেমটা বানানো হয়েছিল ধনীদেরকে শাস্তি দেওয়ার জন্য, সেটাই এখন তাদের সবচেয়ে বড় অস্ত্র। চলুন এই অবাক করার সত্যিটার গভীরে যাওয়া যাক। আমরা তো ছোটবেলা থেকে সবাই রবিনহুডের গল্প শুনে এসেছি, তাই না? কিন্তু এই পরিচিত গল্পের দুটো একদম ভিন্ন দিক আছে, আর এই দুটো দিক অর্থ আর ট্যাক্স নিয়ে আমাদের পুরো ধারণাকেই কিন্তু বদলে দিতে পারে। এই চিন্তাটা আমাদের সবার খুব চেনা, তাই না? আমাদের এটাই তো শেখানো হয়েছে যে ধনীদের থেকে টাকা নিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়াই আসল ন্যায়। পুয়ার ড্যাড বা গরিব পাবার চিন্তাভাবনাটাও ঠিক এই রকমই ছিল, যা আসলে আমাদের সমাজের বেশিরভাগ মানুষের মধ্যেই দেখা যায়। আর ঠিক এইখানেই গল্পটা একটা জবরদস্ত মোড় নেয়। রিচ ড্যাড বা ধনী বাবার দৃষ্টিভঙ্গি ছিল একদম উল্টো। তিনি মনে করতেন রবিনহুড যা করছে সেটা কোনোভাবেই ঠিক না। এই যে দুটো একেবারেই বিপরীত দৃষ্টিভঙ্গি, এটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। ব্যাপারটা শুনতে খুবই অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি যে রবিনহুড নীতির ওপর ভিত্তি করে আজকের এই ট্যাক্স সিস্টেমটা বানানো হলো, সেই নীতিটাই দিন শেষে গরিব আর মধ্যবিত্তের কাঁধে সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বাস হচ্ছে না? চলুন তাহলে দেখি এটা কিভাবে হলো। এই ধারণাটা বাস্তবে কিভাবে প্রয়োগ করা হলো সেই গল্পটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। চলুন করের ইতিহাসে একটু উকি দিয়ে দেখি কিভাবে একটা সাময়িক প্রয়োজন ধীরে ধীরে একটা পার্মানেন্ট নিয়মে বদলে গেল। একটা জিনিস খেয়াল করুন, ব্রিটেনে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ হোক বা আমেরিকায় সিভিল ওয়ার, ইনকাম ট্যাক্স কিন্তু শুরু হয়েছিল একটা টেম্পোরারি বা অস্থায়ী ব্যবস্থা হিসেবে, শুধুমাত্র এমার্জেন্সি সামলানোর জন্য। কিন্তু একবার চালু হওয়ার পর এটা ধীরে ধীরে একটা পার্মানেন্ট বা স্থায়ী ব্যবস্থায় পরিণত হলো। আর এটাই ছিল আসল ট্রিক। যেহেতু বলা হয়েছিল যে এই ট্যাক্সটা শুধুমাত্র ধনীদের দিতে হবে, তাই গরিব আর মধ্যবিত্তরা তো খুশিতে এটাকে বিপুলভাবে সমর্থন করেছিল। ফলে এই আইনটা পাশ করানো সরকারের জন্য একদম সহজ হয়ে যায়। কিন্তু সাধারণ মানুষ যেটাকে নিজেদের জয় ভাবছিল, ঠিক সেখানেই গল্পের আসল টুইস্ট অপেক্ষা করছিল। ট্যাক্সের যে মূল উদ্দেশ্য ছিল, মানে ধনীদের থেকে টাকা নেওয়া, সেটা সময়ের সাথে সাথে পুরোপুরি উল্টে গেল। ব্যাপারটা আসলে খুবই সিম্পল। সরকার একবার যখন দেখল যে ট্যাক্সের মাধ্যমে কত সহজে টাকা আসছে, তখন তাদের টাকার খিদে আরও বেড়ে গেল। আর এই বাড়তে থাকা চাহিদা মেটানোর জন্য শুধু ধনীদের ট্যাক্স আর যথেষ্ট ছিল না। আর ফল যা হওয়ার তাই হল। সরকারের বিশাল খরচ মেটানোর জন্য ট্যাক্সের জালটা সবার জন্য বিছিয়ে দেওয়া হলো। মানে যে গরিব আর মধ্যবিত্ত মানুষগুলো ভেবেছিল এই আইন তাদের ভালোর জন্য, তারা এর সবচেয়ে বড় শিকার হলো। কি আইরনি, তাই না? তো এই পরিস্থিতিতে ধনীরা কি করল? যে ট্যাক্স সিস্টেমটা তাদের ধরার জন্য বানানো হয়েছিল, সেটা থেকে তারা নিজেদের বাঁচালো কিভাবে? উত্তরটা হলো কর্পোরেশন। এটাই তাদের সবচেয়ে বড় গোপন অস্ত্র। ঠিক এখানেই ধনীরা পুরো খেলাটা ঘুরিয়ে দেয়। তাদের টাকার ফ্লোটা একটু দেখুন। কর্পোরেশনের আয়ব্যয়কে তারা তাদের ব্যক্তিগত আয়ব্যয় থেকে একদম আলাদা রাখে। আর এখানেই আসল কৌশলটা লুকিয়ে আছে। দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। একজন সাধারণ কর্মচারী কি করে? আগে ইনকাম করে, সাথে সাথে সরকারকে ট্যাক্স দেয়, তারপর যা বাকি থাকে তা থেকে খরচ করে। কিন্তু একটা কর্পোরেশন কি করে? তারা আগে ইনকাম করে, তারপর সেই টাকা থেকে নিজেদের সমস্ত খরচ করে, আর সব শেষে যেটা লাভ হিসাবে টিকে থাকে শুধু সেটার ওপর ট্যাক্স দেয়। মানে পুরো প্রক্রিয়াটাই উল্টো। আর এটাই খেলার সব নিয়ম বদলে দেয়। কর্পোরেশন শব্দটা শুনলে আমাদের মাথায় হয়তো বিশাল বিল্ডিং বা ফ্যাক্টরির ছবি ভেসে ওঠে, কিন্তু আসলে এটা তেমন কিছুই না। এটা হলো কিছু আইনি কাগজপত্রের একটা ফাইল, একটা লিগ্যাল বডি বা আইনি কাঠামো, যা আপনাকে একদম ভিন্ন নিয়মে খেলার সুযোগ করে দেয়। এটা একটা টুলের মতো। আর এই টুলটা ব্যবহার করার সুবিধাগুলো অসাধারণ। একবার ভাবুন তো, ব্যবসার সব খরচ, যেমন ধরুন অফিসের ভাড়া, গাড়ির তেল, এমনকি হেলথ ইন্স্যুরেন্সও আপনি ট্যাক্স দেওয়ার আগেই করতে পারছেন। শুধু তাই নয়, এটা আপনাকে আইনি ঝামেলা থেকেও বাঁচায় আর আপনার ব্যক্তিগত সম্পদকে ব্যবসার ঝুঁকি থেকে পুরোপুরি সুরক্ষিত রাখে। এটা অনেকটা একটা অর্থনৈতিক দুর্গের মতো কাজ করে। তাহলে এটা পরিষ্কার যে শুধু একটা কর্পোরেশন থাকাই যথেষ্ট নয়। এটাকে ঠিকভাবে ব্যবহার করার জন্য দরকার বিশেষ জ্ঞান, বা যাকে বলে ফিনান্সিয়াল আইকিউ। ধনীরা আসলে আইন ভাঙে না, তারা শুধু আইনটা আমাদের সবার চেয়ে অনেক ভালো করে বোঝে এবং ব্যবহার করে। এই ফিনান্সিয়াল আইকিউ আসলে 4টে মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো অ্যাকাউন্টিং, মানে সংখ্যাদের ভাষা বোঝা। দ্বিতীয়টা ইনভেস্টিং,
মানে টাকাকে দিয়ে আরও টাকা বানানোর কৌশল। তৃতীয়টা হলো মার্কেট বোঝা, মানে সাপ্লাই আর ডিমান্ডের খেলাটা ধরতে পারা। আর সবশেষে হলো আইন, যেটা আপনাকে পুরো সিস্টেমটাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করার ক্ষমতা দেয়। আর এটাই হলো একদম শেষ কথা। যখন কেউ টাকার জন্য কাজ করে, মানে চাকরি করে, তখন তার জীবনের ক্ষমতাটা থাকে তার মালিকের হাতে। কিন্তু যখন টাকা আপনার জন্য কাজ করে, তখন আসল ক্ষমতা আর নিয়ন্ত্রণ দুটোই আপনার হাতে চলে আসে। বেশিরভাগ মানুষই কর্পোরেট ল্যাডারে মানে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার স্বপ্ন দেখে, কিন্তু রিচ ড্যাডের পরামর্শ ছিল অন্যরকম। তিনি প্রশ্ন তুলেছিলেন, শুধু সিঁড়ি বেয়ে ওপরে উঠবে কেন? চেষ্টা করো সিঁড়িটারই মালিক হয়ে যেতে। এই একটা প্রশ্নই আমাদের চিরাচরিত চিন্তাভাবনাকে নাড়িয়ে দেয় আর একটা নতুন সম্ভাবনার দরজা খুলে